মেয়ের বিয়ের জন্য তো ভালোই আয়োজন করেছো, বাড়িটা বেশ সুন্দর লাগছে। তোফাজ্জল মুচকি হাসলেন, তাল দিয়ে বললেন, এখনো মাত্র শুরু। মেজো মেয়েটা তো এখন একটাই মেয়ে আমার, ওর বিয়েতে খরচ করবো না তো কি করব? ধ্রুব ভ্রু কুচকে তাকালো এ কথা শুনে। ওর তাকানো দেখে সৌরভ চোখের ইশারায় ছেলেকে ঠান্ডা থাকতে বলেন। ধ্রুব থামলো, সামলালো নিজেকে। সৌরভ একটু চাপা গলায় এবার বিষয়টাকে গম্ভীর করে বললেন, তোফাজ্জল, আমি আজ তোমার কাছে একটা দাবি নিয়ে এসেছি, আশা করি তুমি রাখবে। তোফাজ্জল একটু বিভ্রান্তি নিয়ে তাকালেন। হাসার চেষ্টা করে মাথা নেড়ে বললেন, বলো কি দাবি, আমি চেষ্টা করব রাখতে। সৌরভ ধ্রুবর কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বললেন, এটা আমার ছেলে ধ্রুব। হয়তো একটা দুর্ঘটনার কারণে তুমি ওকে চিনো। ও এবার ইউনিভার্সিটি শেষ করেছে। আমার ব্যবসাও ওই সামলাবে। আমি আমার রাজনীতি নিয়ে ঠিক আছি। তোফাজ্জল ধ্রুবর দিকে তাকিয়ে আবারও সৌরভের দিকে ফিরলেন। সৌরভ একটা বড় নিঃশ্বাস নিয়ে বললেন, আমি আমার ছেলের জন্য তোমার মেয়ে অদিতির হাত চাইছি। আমি চাই তোমার মেয়ে আমার বাড়ির বউ হোক। তোফাজ্জলের মাথায় যেন বজ্রপাত হলো। অবিশ্বাস নিয়ে তাকালেন ধ্রুবর দিকে। ইফাজ এই কথা শোনা মাত্রই বড় বড় চোখে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। তারপর মুহূর্তের মধ্যে সে এক দৌড়ে চলে গেল অদিতির ঘরের দিকে। তোফাজ্জল অবিশ্বাস নিয়ে বললেন, অসম্ভব, এই দাবি আমি মানতে পারবো না। ধ্রুব ভ্রুকুচকে শ্বাস আটকে বসে রইল। সৌরভ আবারও বললেন, প্লিজ তোফাজ্জল, আমি কখনো তোমার কাছে কিছু চাইনি। আমার ছেলের কথা ভাবো একবার। ওর মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে এখনো কিছু দিতে পারিনি। আমার কাছে ও সব। কখনো ও আমার কাছে কিছু চায়নি। ওর জন্য তোমার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। সরল ভালো তোমার মেয়েটা। ছেলেটার একটা হিল্লে করলে আমার আত্মার শান্তি পাবে। তোফাজ্জল, আমাকে দয়া করো। দয়া করে আমার ছেলে তোমার মেয়েটাকে দাও। তোফাজ্জল আর কথাই শুনলেন না। এক লম্বা শ্বাস ফেলে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে গেলেন। ধ্রুবর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে তারপর মুখ ফিরিয়ে বললেন, আমার মেয়ের বিয়ে কাল, দাওয়াত খেতে আসায় আমি ভীষণ খুশি হয়েছি। আমাকে আর এসব বলে লজ্জা দিও না। সৌরভ, তোমরা বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। তোফাজ্জল ধ্রুবর দিকে চেয়ে আবারও সৌরভের দিকে তাকালেন। সৌরভ তোফাজ্জলের কঠোর কঠিন মুখটুকু দেখে ঢোক গিলে বললেন, আমার ছেলের জন্য তোমার অদিতির হাত চাই। অদিতি মাকে আমার বাড়ির বউ করতে চাই সৌরভ। তোফাজ্জলের মাথায় যেন বজ্রপাত হলো। ইফাত চোখ বড় বড় করে ধ্রুবর দিকে চেয়ে আছে। ওর ছোট মোটো হৃদয় ভয়ে নিভে আছে। বিয়ে কথাটা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে এক দৌড়ে ভেতরে অদিতির রুমে চলে গেল ইফাজ। তোফাজ্জল সৌরভের কথা শুনে অবিশ্বাস নিয়ে বললেন, অসম্ভব, এই দাবি আমি মানতে পারবো না। ধ্রুব চেয়ারের হাতল চেপে ধরে শীতল চোখে তাকিয়ে রইল তোফাজ্জলের দিকে। সৌরভ তোফাজ্জলের অগোচরে চেয়ারের হাতলে রাখা ধ্রুবর হাত চেপে ওকে শান্ত করার চেষ্টা করলেন। সৌরভের দিকে চেয়ে অনুরোধ নিয়ে বললেন, প্লিজ তোফাজ্জল, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আমার ছেলে কিছু চেয়েছে তোফাজ্জল। ওর মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে এখনো অবধি কিছু দিতে পারিনি। তোমার মেয়েটা এত সহজ সরল। আমার ছেলেটার লাইফ ওকে শুধরে যাবে। ছেলেটার একটা হিলে করতে না পারলে তোমার প্রয়াত ভাবিকে আমি কোনোদিন মাফ করবে না। তোফাজ্জল, আমাকে দয়া করো। দয়া করে করুণা করে না হয় তোমার মেয়েটাকে দাও। তোফাজ্জল দাঁড়িয়ে গেলেন। ধ্রুবর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। নিজের সন্দেহ অটুট থেকে সরাসরি বললেন, আমার মেয়ের বিয়ে কালকে, দাওয়াত খেতে আসায় আমি ভীষণ খুশি হয়েছি। আমাকে আর এইসব বললে লজ্জা দিও না সৌরভ। তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। তোফাজ্জল এটা বলার সাথে সাথে লুঙ্গি সামলে বাইরের ঘরে চলে গেলেন। সৌরভ হতাশ গলায় ছেলের দিকে তাকালেন। ধ্রুব তোফাজ্জলের যাওয়ার দিকে চেয়ে ব্যাকুল ভঙ্গিতে আবারও সৌরভের দিকে তাকালো। সৌরভ হতাশ চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব এবার ওনার কিছু বলার আগেই বলে ফেলল, নো নো, আমি কিছু শুনতে চাই না। তুমি জানো তুমি এ বিষয়ে আমাকে হেল্প করবে। না করলে আমার হেল্পফুল ফিউচার জন্য তুমি ভুলে যাও অ্যান্ড মাইন্ড ইট। বলে ধ্রুব সৌরভকে আর কিছু বলারই সুযোগ দিল না। চুপ করে উঠে গেল চেয়ার থেকে। উঠোনের দিকে যেতেই দেখে জানালার ফাঁকে অদিতি দৌড়ে এসেছে। ধ্রুবর দিকে একদৃষ্টিতে চেয়ে রইল। অদিতির চোখ ভেজা। ধ্রুব ঢোক গিলে অদিতি কি খুব বেশি কেঁদেছে? হৃদয়টা যেন নড়ে উঠল। ধ্রুব নরম চোখে তাকিয়ে এগিয়ে গেল। ধীর পায়ে এগিয়ে গিয়ে জানালার সামনে দাঁড়ালো।
মাঝখানে গ্রিলের ওপাশে দুজন প্রেমিক প্রেমিকা। ধ্রুব গ্রিলের ওপাশে হাত বাড়িয়ে আঙ্গুলের ডগায় অদিতির চোখের পানি আঙ্গুল দিয়ে টোকা দিয়ে ফেলে বলল। ইয়োর টিয়ার্স হার্ট মি। এইখানটায়। বলেই ধ্রুব আঙ্গুল দিয়ে নিজের বুকের বাঁ পাশ ইশারা করল। ধ্রুবর চোখ ছোট হয়ে আছে, কপাল কুঁচকে অসহায় ভঙ্গিতে চেয়ে আছে অদিতির দিকে। অমন মুখভঙ্গি দেখে অদিতির কান্নার মধ্যেও মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলল। ওই হাসিতে ধ্রুব কুপকাত, সেও হাসল। তারপর গ্রিলের ওপাশে অদিতির কপালে নিজের কপালটা ঠেকালো। অদিতির আবার কান্না আসছে। ধ্রুব কপালে কপাল ঠেকে চোখ বুজে জোরে জোরে নিঃশ্বাস টানছে। ধ্রুব এক পর্যায়ে ঠান্ডা গলায় বলে। কেঁদেছিলে কেন? কথাটা বলার সাথে সাথে অদিতির গাল বেয়ে আরেক ফোঁটা জল গড়ালো। ধ্রুবর গালে এসে লাগলো ওই জল। ধ্রুব দ্রুত মাথা সরিয়ে অদিতির দিকে তাকিয়ে অস্থিরভাবে দু গাল চেপে চোখের জল মুছিয়ে দিয়ে বলল। ওকে ওকে, ডোন্ট ক্রাই। আই ওয়াজ জাস্ট আস্কিং। ডোন্ট ক্রাই। চোখ মুছো। অদিতি চোখ মুছে না, ফুপিয়ে উঠে বলল। এই বিয়ে হলে আমি মরে যাবো ধ্রুব অদিতির ঠোঁটে আঙ্গুল চাপলো। থেমে গেল এই মেয়ের কণ্ঠে সকল শব্দ। শুধু অসহায় চোখে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব বোঝালো সময় নিয়ে। আমি আছি, রাইট। ডোন্ট ইউ টাচ মি। অদিতি মাথা নাড়ল, যার অর্থ সে বিশ্বাস করে ধ্রুবকে। ধ্রুব হাসার চেষ্টা করে বলল। আমার বউ আমি কাউকে দিব না। ইউ নো দ্যাট। আজ এলাম, কাল তুমি আমার ঘরের বউ হয়ে আমার ঘরে থাকবে, প্রমিস। অদিতিকে ধ্রুব সেবার বেশ সময় নিয়ে বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। উঠোন থেকে ফিরে ধ্রুব বসার ঘরে এসে দেখে সৌরভ, তোফাজ্জল কেউ নেই। চেয়ারে বসতে বসতে ইমনের দিকে চেয়ে বলল। এরা কোথায়? ইমন আইসক্রিম খেতে খেতে জবাব দিল। আঙ্কেল তো শ্বশুরের সাথে কথা বলতে ভেতরে ঘরে গেছে। ধ্রুব ভ্রু কুচকে ফেলল। পাশ থেকে সুমন বিরক্ত গলায় বলল। ভাই আপনার শ্বশুর এত ঘাড় তেরা কেন? ধ্রুব উত্তরে চোখ উল্টে হতাশ শ্বাস ছেড়ে বলল। বিয়ে হলে আই সোয়ার অনেক আমি শিখাবো বেস্ট বাবা হও কাকে বলে। আমি কখনোই আমার চাইল্ডদের সাথে এত রুট হব না, ডেফিনেটলি। পাশ থেকে রাজন টিপ্পনি কেটে বলল। বাপের দিক থেকে ভাবি, কিন্তু আমাদের এক্সরে সেরা, কোনো প্যাচ নেই, সরল সোজা। আর বাপ পুরোই এক হিটলার। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে ফোন পকেট থেকে বের করে স্ক্রল করতে লাগলো। ইমন এবার সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করলো। ভাবির সাথে দেখা হয়েছে তোর? ধ্রুব ফোনে কিছু একটা টাইপিং করছে, চোখ মুখ ভয়াবহ গম্ভীর। দাঁত দিয়ে ঠোঁটের এক কোণ চেপে ভ্রু কুচকে টাইপিং করছে। সেভাবে থেকেই উত্তর দিল। ইমন একটু অস্বস্তি নিয়ে বলল। ঠিক আছে। ধ্রুব মোবাইল থেকে মাথা তুলল। জবাবে ছোট্ট শ্বাস ছেড়ে বলল। ঠিক আছে, কাঁদছে, অনেক কষ্টে সামলিয়েছি। ইমন হেসে ফেলল। হঠাৎ বলল। ভাই তুই জেলাস হোস না। আমার না অদিতির জন্য আসলেই দুঃখ লাগে। ও আর দুনিয়ায় ছেলে পেল না, তোরেই কেন? ধ্রুব বাকি কথা শোনার আগে নিজের পেছন থেকে একটা সোফার কুশন ছুঁড়ে ফেলল। ইমনের মুখের উপর খেকিয়ে উঠল। শ্যাট আপ। ইমন কুশন চেপে ধরে হাসছে রাক্ষসের মতো। কেটে যায় ঘন্টা। সৌরভ, তোফাজ্জল এখনো বদ্ধ ঘরে কি কথা বলছেন কেউ জানে না। ওদিকে ধ্রুব প্রায় অস্থির তখন। নখ খুঁটিয়ে বারবার বাইরে তাকাচ্ছে। ওর মন মেজাজ এই মুহূর্তে চূড়ান্ত চঞ্চল। ঠিক ওই মুহূর্তে ইফাজ পাশ দিয়ে যেতেই ধ্রুব দ্রুত ডাকলো। শালাবাবু এদিকে আসো। ইফাজ ডাক শুনে দৌড়ানো থামালো। সতর্ক ভঙ্গিতে আশেপাশটা দেখে নিল। কেউ নেই আশেপাশে ভেবে স্বস্তির শ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে এলো। ইফাজ ধ্রুবর পাশে এসে দাঁড়াতে ধ্রুব ওকে নিজের হাঁটুর উপর বসিয়ে দিল। ইফাজের ঝাঁকড়া চুল এলোমেলো করতে করতে বলল। তোমার বাবা কোথায়? ঘরের দরজা বন্ধ কেন? ইফাজ মাথা নাড়ল। ধ্রুবর ভ্রু কুচকে গেল মুহূর্তেই। এরা অদিতির ঘরে করছেটা কি? অদিতিকে কিছু উল্টাপাল্টা জিজ্ঞাসা করছে? এমনিতেই এই মেয়ে যা সেন্সিটিভ, হতে পারে কেঁদে কেটে বেহাল অবস্থা করে ফেলেছে নিজের। ধ্রুব নিজের বেপরোয়া চিন্তাগুলোকে চাপা দিয়ে অস্থিরভাবে বলল। তুমি গিয়ে লুকিয়ে শুনতে আসতে পারবে কি কথা হচ্ছে ওখানে? ইফাজ সঙ্গে সঙ্গে আটকে উঠে বলল। না না, আমার ঠ্যাঙ্গা ভাববো। ধ্রুবর এই কথা শুনে পকেট থেকে একটা মিউজিক ট্যাব বের করলো। আসার সময় ইফাজের জন্য গিফট হিসেবে এনেছিল। ইফাজের সামনে সেটা নাড়িয়ে নাড়িয়ে দেখিয়ে বলল। তোমার জন্য এনেছি, 100+ মিউজিক আছে এটাতে, লাগবে তোমার? ইফাজের মুখটা চকমক করে উঠল। ও নেচে উঠে বলল। দেবের গান আছে এটায়। দেব? ধ্রুব প্রথমে চিনল না, ভ্রু কুচকে তাকালো। পরপর বলল। যার গান এসে ডাউনলোড করতে পারবে তুমি, মেমরি আছে এটাতে। ইফাজের খুশিকে দেখে পরপর ওর খুশি হাওয়ায় মিলিয়ে গেল। মুখটা হুতুম পেঁচার ন্যায় করে বলল। আমাকে যেতে হবে আপুর রুমে। ধ্রুব ঠোঁট উল্টে অবুঝের ন্যায় ধোকাত ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ।
ইফাজ কি করবে আর, অগত্যা ধ্রুবর কোল থেকে নেমে গেল। তারপর এক দৌড়ে গেল অদিতির রুমে। 10 মিনিট পর ফিরে এলো। এসেই ধ্রুবর সামনে হাঁপাতে শুরু করেছে। পালিয়ে এসেছে বোঝাই যাচ্ছে। ধ্রুব ওর দিকে চেয়ে আছে চূড়ান্ত আগ্রহ নিয়ে। ধ্রুবর নিজেরই বুক ধুকপুক করছে। ইফাজ শ্বাস ফেলে নিজেকে ঠান্ডা করলো। ধ্রুব পানি এগিয়ে দিল। ইফাজ সেটা নিল না, বরং চঞ্চল ভঙ্গিতে একবারে বলল, ওরা আপুকে জিজ্ঞেস করছে আপু তোমাকে বিয়ে করতে রাজি কিনা। কি? সুমন চেঁচিয়ে উঠল। পাশ থেকে ইমন ফল খাওয়া থামিয়ে হাঁ করে ইফাজের দিকে তাকালো। রাজনের রীতিমতো থুতনি ঝুলে গেছে। ধ্রুব নিজেও চূড়ান্ত হতভম্ব। ও নিজের হতবাক ভাবটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করে। ঢোক গিলে শিওর হতে আবারও বলল, শিওর তুমি? এটাই শুনেছ? ইফাজ প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে বলল। হ্যাঁ তো, আপু অবাক হয়েছে। ধ্রুব অনুভব করছে ওর হাত কাঁপছে, গলাও কাঁপছে। ধ্রুব কম্পিত গলায় বলল, তোমার আপু কি বলেছে উত্তরে? ইফাজ এক শ্বাসে জবাব দিল, রাজি আপু। হু হো হো। পাশ থেকে বাকি 3 জন চেঁচিয়ে বলে উল্লাসে মেতে উঠল। ইমন এসে ঝাঁপিয়ে পড়েছে ধ্রুবর গায়ে। বাকিরাও একে একে ধ্রুবর গায়ের উপর পড়ে উল্লাস করছে। ধ্রুবর শরীর স্তব্ধ হয়ে গেছে রীতিমতো। ও ঢোক গিলে চোখ বুজে পরপর হেলে পড়ল সোফাতেই। ওর চোখ দুটো বুজে শ্বাস অস্থির অশান্ত। সোফার হাতল চেপে রাখা হাত রীতিমতো কাঁপছে। ইমন ওর কেঁপে কেঁপে ওঠা হাত চেপে ধরল খুশিতে। ধ্রুব চোখ খুলে টলমল চোখে তাকালো ইমনের দিকে। ইমন খুশিতে যেন নাচছে। ও ধ্রুবর হাত ধরে হেসে বলল, শালা ঢং করস কেন এসব? আচ্ছা, শালা ঢং করস কেন এখন? বিয়ে করছিস? ট্রিট চাই আমাদের, জনে 10,000। ধ্রুবর বুক এখন কাঁপছে। ও তাকিয়ে রইল শুধু, বিশ্বাস হচ্ছে না। ধ্রুবর অ্যাডাম সাপেল বারবার উঠছে নামছে। ওর বুকের হৃদস্পন্দন স্বাভাবিক না, চূড়ান্ত বেগে ছুটছে। ধ্রুব সোফার হাতল আঙ্গুলের নখে খামচে ধরল পর মুহূর্তে। সৌরভ এসে বসলেন ধ্রুবর পাশে। ধ্রুব তখন সোফায় বসে মুখে 2 হাত চেপে চুপচাপ বসে রয়েছে, চোখ দুটো চূড়ান্ত শীতল। সৌরভ এসে সোজা ধ্রুবর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, রেডি হও, কাজে আসে। ধ্রুব মাথা তুলে তাকালো। পাশ থেকে ইমন বলল, এখনই বিয়ে? কেমনে কি? সৌরভ উত্তর দিলেন, তোফাজ্জল জানতে পেরেছে ওর মেয়ের শহরে একটা প্রেমের সম্পর্ক আছে, তাই ও দ্রুত অদিতির বিয়েটা দিতে চাইছে। আজ বিয়ে করে ওরা এখানেই থাকবে। আগামীকাল আমরা অদিতিকে বাড়ি নিয়ে যাব। 1 সপ্তাহ পর আমাদের পক্ষ থেকে রিসিপশন করা হবে। ধ্রুব শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মুখে একটা শব্দ কেন যেন এখন আর আসছে না। ওর হাত পা এখনো অস্বাভাবিক কাঁপছে। নিজেকে স্থিরই করতে পারছে না। ইমন অবাক হয়ে জিজ্ঞাসা করল, আঙ্কেল, আপনি ওনাকে রাজি করালেন কিভাবে? এটা তো অসম্ভব ছিল। সৌরভ রহস্য করে হাসলেন। ধ্রুবর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বললেন, অবশ্যই জানবে একদিন, সময় আসুক। ততদিন সবর করো, আর বন্ধুকেও সবর করতে বলো। আধা ঘন্টার মাথাতে সেদিন কাজে আসলো। ধ্রুবকে শেরওয়ানি গ্রামের বাজার থেকে কিনে দেওয়া হয়েছে। অদিতির জন্য আসার পথে ত্রিনা তখন কি মনে করে ধ্রুবর মায়ের বিয়ের বেনারসি শাড়িটা এনেছিলেন। হয়তোবা মনে করেছিলেন ধ্রুব যা জেদ, আর ওর বাবা সৌরভ ছেলের প্রতি যতটা অন্ধ, তাতে এই বিয়ে আজকেই আটকাতে পারবে না সম্ভবত। আসার পথে বেনারসি আনার জন্যে যখন ধ্রুবর থেকে ওর মায়ের আলমারির চাবি চেয়েছিলেন, ধ্রুব সরাসরি মানা করেছে। পরে অবশ্য নিজে চাবি দিয়ে আলমারি খুলে নিজে বেনারসি খুঁজে বের করে নিজে ইস্ত্রি করেছে, তারপর প্যাকেট করে নিজে গাড়িতে নিয়েছে। একদিকে ভালো হয়েছে, বেনারসি আনায় কাজে লেগেছে। ধ্রুব ধবধবে সাদা রঙের সোনালি কারুকাজ করা শেরওয়ানি গায়ে সোফায় বসে আছে। ওর মুখ ভয়ঙ্কর গম্ভীর, চোখ দুটো লাল রক্তিম। ইমন সব কাজ সামলে ধ্রুবর পাশে বসলো। সেই তখন থেকে ধ্রুবকে এতটা নীরব শান্ত দেখেও কিছুটা চিন্তিত হয়ে গেল। ধ্রুবর কাঁধে হাত রাখলো। এই ধ্রুব, ঠিক আছিস তুই? ধ্রুব উত্তর দিল না। ইমন আবারও ডাকলো, এই ধ্রুব। ধ্রুব টলমলে চোখে পাশ ফিরে ইমনের দিকে তাকালো। ইমন ভ্রুকুচকে চেয়ে আছে ধ্রুবর দিকে। অনেকক্ষণ পর ধ্রুব এবার মুখ খুলল। কম্পিত কণ্ঠে স্রেফ বলল, বিয়েটা কি সত্যি হচ্ছে এমন? ইমন ভ্যাবাচাকা খেয়ে গেল। ধ্রুবর দিকে চেয়ে অবিশ্বাস নিয়ে বলল, ভাই, তুই ভাবির বাপের দেওয়া বিয়ের শেরওয়ানি পরে আছিস? কাজী ওই ঘরে তোর বিয়ের কাবিন রেডি করছে। বাস্তবে ফিরে ভাই। ধ্রুব জবাবে কিছু বলল না। ওর চোখ অন্যরকম হয়ে গেছে, আর চেনাই যাচ্ছে না ধ্রুবকে। ধ্রুব চুপ হয়ে গেল, আর কথাই বাড়ালো না। ইমন মাথা নিচু করে দেখে ধ্রুবর হাত কাঁপছে। ইমন অবাক হয়ে চেয়ে রইল ধ্রুবর মুখের দিকে। ভালোবাসা ধ্রুবকে করে এতটা দুর্বল করে ফেললো। এই ধ্রুবর সঙ্গে 6 মাস আগে ধ্রুবর সঙ্গে কোনো মিল নেই, বিন্দু মাত্র পরিমাণেও মিল নেই।
অদিতির হাতে ওই বখাটে ধ্রুব আরো 4-5 মাস আগেই খুন হয়ে গেছে। অদিতি নিজের রুমে, কাজে অদিতির রুমে আগে নেওয়া হলো। অদিতি ধ্রুবর মায়ের লাল বেনারসি পরে বসে আছে বিছানায়, মুখে সামান্য সাজ, জুয়েলারি বলতে চিকন গলার হার আর হাতে তৃণার পরিয়ে দেওয়া আংটি। ঠিক এই মুহূর্তে অদিতির কি মনে হচ্ছে সেটা স্বয়ং অদিতি নিজেও জানে না। ওর চোখে মুখে এখনো বিস্ময়। ও বারবার হাত দিয়ে নিজের শাড়ি ছুঁয়ে দেখছে, আংটি ছুঁয়ে দেখছে। এসব এসব সত্যি ধ্রুবর নামে পড়েছে? ওই বখাটে ধ্রুব ইয়ামিনের নামে? ধ্রুব অদিতির ওই পাগলাটে প্রেমিকের নামে আজ অদিতি কবুল বলবে? এটা সত্যি বাস্তব তো? অদিতির ভীষণ মাথা ঘোরাচ্ছে এই মুহূর্তে, শরীরটা হেলে পড়তে চাইছে, যেন বহু কষ্টে নিজেকে ধরে রেখেছে ঘর ভর্তি মানুষের সামনে। ফাহিমা একটা প্লেটে খেজুর এনে রাখলেন টেবিলে। তৃণা বাথরুমে গেছে। সেই সুযোগে ফাহিমা অদিতির কাছে এগিয়ে মাথায় শাড়ির আঁচল ভালো করে টেনে ফিসফিস করে বললেন, শহরের যে ছেলের সঙ্গে তোর সম্পর্ক ছিল ওই ছেলেটা কিন্তু তোর খবরও নেয়নি। এই যে তোর বিয়ে হচ্ছে, ভালোবাসলে এই কথা সে কোনো না কোনোভাবেই জানতে পারতো। ওই ছেলে খবর নিল একবারও? শোন অদিতি, ধ্রুব ভালো ছেলে, ওদের পরিবার বড়, তুই সুখে থাকবি। ধ্রুবকে যদি কষ্ট দেওয়ার চিন্তা করে থাকিস, আগেই বলে রাখছি, এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল এক্ষুনি। ছেলে ভালো, মন দিয়ে সংসার করবি। আমি যেন আমার মেয়ের নামে তার শ্বশুরবাড়ি থেকে বদনাম না শুনতে পাই। তোর বাপ জীবিত আছে এখনো, বন্ধুর সামনে তার ইজ্জত খাইস না, দোহাই তোর। অদিতি শুধু শুনে গেল। ফাহিমা মেয়ের মাথায় আরো ভালো করে আঁচল তুলে দিলেন, কোমরের কাছে শাড়ি ঠিক করে দিলেন। অদিতির খুব ইচ্ছে হলো বলতে, মা, ওই শহরের ছেলেটাই ধ্রুব মা। তোমার বলা দেখা ভালো ছেলেটাই ধ্রুব, যাকে আমি ভালোবাসি, যাকে ভোলার জন্য তোমরা আমায় জোর করে বিয়ে দিয়ে দিচ্ছ। কত বোকা তোমরা মা! ধ্রুব ইয়ামিনকে তোমরা চেনোই নি, সে এসেছে মা, আমাকে বিয়ে করার জন্যই এসেছে সে। ধ্রুব আমার ব্যাপারে কোনোদিনও দায়িত্বহীন ছিল না। তোমার অদিতি ভুল কাউকে নিজের জীবনে বাঁচেনি মা। ওসব বলা হলো না অদিতির। ফাহিমা বেরিয়ে যেতেই তোফাজ্জল ডাকলেন ওনাকে। ফাহিমা এগিয়ে গেলেন। তোফাজ্জল বললেন, কাজী অদিতির রুমে যাবে? তুমি গিয়ে বসো ওখানে, মেয়েকে বুঝিও অতিরিক্ত কান্নাকাটি যেন না করে। কাজী গ্রামের লোক, কি নাকি ভেবে বসে থাকবে। ফাহিমা মাথা নাড়লেন, তারপর আবার যেভাবে এসেছিলেন ওভাবেই ফিরে গেলেন মেয়ের ঘরে। তৃণা তখন অদিতির পাশে বসে আছেন। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে। তৃণা তখন অদিতির কানে ফিসফিস করে বললেন, তোমার বরের এত বুদ্ধি, লাভ ম্যারেজকে কি করে অ্যারেঞ্জ ম্যারেজ বানিয়ে দিল, তোমরাও পারো বটে। বলেই শব্দ করে হেসে ওঠেন তৃণা। ফাহিমার কানে ওদের হাসির আওয়াজ গেল। ফাহিমা ঘরে ঢুকে মেয়ের পাশে বসলেন। কি নিয়ে হাসছেন ভাবি? তৃণা নিজেকে সামলে অদিতির দিকে চেয়ে মজা নিয়ে জবাব দিল, এই তো বুঝাচ্ছি আপনার মেয়েকে, সংসার করবে যার সাথে সে কিন্তু এক পিস। ফাহিমা সেটা শুনে গদগদ ভঙ্গিতে শুরু করলেন নিজের মেয়ের গুণগান। অদিতি এমনিতেও অনেক বুঝদার মেয়ে ভাবি, রান্না পারে, ঘর গোছগাছ করে রাখে ছোটবেলা থেকেই। আপনার একটু সাহায্য করলেই সংসার চালানোও শিখে যাবে, বুদ্ধি আছে ওর। তৃণা এসব কথা শুনে সঙ্গে সঙ্গে ফাহিমাকে থামিয়ে দিয়ে হেসে বললেন, ও ঘরে অদিতি কাজ করতে যাবে না, ওর বরের সংসার করতে যাবে আপনার মেয়ে। বরকে খুশি রাখতে পারলেই ওর কাজ শেষ। এটা শুনে ফাহিমা মলিন হেসে মেয়ের দিকে তাকালেন। চোখের চাহনিতেই শাসালেন, পুরনো প্রেমিক তোর সংসারে আসলে তোর খবর আছে। অদিতি হতাশ শ্বাস ছাড়ল। ঠিক তখন তোফাজ্জল কাজী নিয়ে ঘরে ঢুকলেন। কাজী অদিতির সামনে বসতে বুকের কাঁপুনি এবার যেন দ্বিগুণ বেড়ে গেল ওর। অদিতি আঙ্গুলের নখ দিয়ে বিছানার চাদর খামচে ধরে চোখ বুঝল। কাজী অদিতির সামনে বসে সূরা পড়ছেন। আল্লাহর কালাম অদিতির কানে যাচ্ছে। শুনেছে আল্লাহর কালাম পড়েই নাকি একজন বিয়ের মাধ্যমে অপরজনের সঙ্গে সারা জীবনের জন্য জুড়ে যায়। অদিতিও তাহলে কালাম পড়ে ধীরে ধীরে জুড়ে যাচ্ছে ধ্রুবর সঙ্গে। অদিতির চোখ টলমল করে উঠল। ও ঢোক গিলে বিছানার চাদর খিচে ধরতেই তৃণা ওর অস্থিরতা বুঝতে পেরে হাত চেপে ধরলেন। অদিতির হাত কাঁপছিল। তৃণা অদিতির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। ধীরে ধীরেও শান্ত হয়ে এলো। কাজী এবার জিজ্ঞাসা করলেন, 10 লক্ষ টাকা মোহরানা ধার্য করে সৌরভ ইয়ামিনের একমাত্র পুত্র ধুবু ইয়ামিনের সঙ্গে তোফাজ্জল হায়াতের কন্যা অদিতি হায়াতের বিবাহ ধার্য করা যাচ্ছে। কন্যা রাজি থাকলে বলুন কবুল। অদিতির পুরো গা যেন কেঁপে উঠল। অদিতির মনে হচ্ছে ওর হৃৎপিণ্ড বাইরে আসবে বুক চিরে। এতটাই জোরে লাফাচ্ছে সেটা, মুখ থেকে শব্দই বেরোচ্ছে না, আর হাত কাঁপছে। তৃণা ওর কাঁপতে থাকা হাতটা চেপে ধরে অদিতির চোখের জল ছেড়ে দিল। ফাহিমা বড্ড নরম গলায় বললেন, কবুল বলো মা।
অদিতি দুবার জোরে জোরে শ্বাস নিল, তারপর নিচু গলায় ধীরে ধীরে বলল, কবুল। আলহামদুলিল্লাহ। কাজী সশব্দে বললেন, সাইন করতে বলা হয়েছে অদিতিকে। অদিতি কলম হাতে বসে আছে, চোখের সামনে ভাসছে কাবিননামায় লেখা ধ্রুব ইয়ামিন অদিতি হায়াত নামটা। ঢোক গিলে তাকালো আবার অদিতি, চোখ থেকে কাবিননামার উপরে এক ফোঁটা জল পড়ল। অদিতি ধীর হাতে নিজের নামটা স্বাক্ষর করে দিল বধূর জায়গায়। তোফাজ্জল এতক্ষণে যেন স্বস্তির শ্বাস ফেললেন। কাজী চলে গেলেন ধ্রুবর কাছে। অদিতি কাজী যেতে ফুপিয়ে উঠল। ফাহিমা দুহাতে অস্থির অদিতিকে আগলে নিলেন। অদিতি মায়ের বুকে মুখ গুজে কেঁদে যায় ফুপিয়ে। এখন থেকে ওর স্বামী ধ্রুব। ধ্রুবকে নিয়ে আর কোনো সংশয় নেই অদিতির। আর কেউ অদিতিকে কলঙ্কিনী বলবে না, আর কেউ অদিতি ধ্রুবর সম্পর্কে আঙ্গুল তুলবে না। অদিতি ধ্রুবকে নিয়ে খোলা রাস্তায় হাঁটলে কেউ বাঁকা চোখে দেখবে না। খুশিতে মরতে ইচ্ছা করছে ওর। ধ্রুব কবুল বলেছে। ও কবুল বলার সাথে সাথে ইমন ঝাঁপিয়ে ধরল ধ্রুবকে। ধ্রুব নিষ্প্রাণ হয়ে তাকিয়ে আছে নিজেদের কাবিননামার দিকে, যেখানে বড় বড় অক্ষরে লেখা ধ্রুবর পাশে অদিতির নামটুকু। কাজী সাইন করার জন্য কাবিননামা ধ্রুবর হাতে দিলেন। ধ্রুবর হাতে কলম, ওর নামের পাশে অদিতির নামের স্বাক্ষর। ধ্রুব কম্পিত হাতে সেই স্বাক্ষরটুকু ছুঁয়ে দেখে বুকটা এত বেপরোয়া গতিতে ছুটছে কেন। ধ্রুব কলম টেনে খসখস আওয়াজে স্বাক্ষর করে দিল অদিতির নামের পাশের জায়গায়। রাতে মেহমানদের খাবারের সময়টুকুতে অদিতি শোবার ঘরটায় বাসর সাজানো হয়েছে। অদিতিকে তখন অন্য রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রিনা অদিতিকে হালকা সাজিয়ে দিলেন, চোখে কাজল, ঠোঁটে হালকা রেড লিপস্টিক, ব্যাস এইটুকুই। গলায় চিকন চেন রয়ে গেছে, বেনারসিও এখনো গায়ে। ট্রিনা সাজানো শেষে অদিতির কাঁধে থুতনি রেখে ওকে জড়িয়ে ধরে আয়নায় ওর দিকে তাকায়, হেসে মজা করে বলে, ধ্রুব কিন্তু সাজগোজ তেমন একটা পছন্দ করে না, মানে ভারী মেকআপ আর কি। ওর বাবাও তেমন, কিন্তু আমি মেকআপ করি নিজের মর্জিতে। ওই ক্ষেত্রে সৌরভের মতো আমার বেলায় খাটে না। তবে আশা করি তুমি আমার মতো নও। ধ্রুব যা বলে আমার কাছে মনে হয় তুমি সেটাই মানো, রাইট? অদিতি লজ্জায় মাথাটা নামিয়ে নিল। ট্রিনা হেসে সরে গেল, একটা চেয়ার টেনে বসে অদিতির দিকে চেয়ে বলল, আমি ওর সৎমা হলেও ধ্রুবর ব্যাপারে আমি অনেক কিছু জানি, সবটাই ওর বাবার জন্য। সে জ্ঞান থেকে বলি, ধ্রুব বাসর ঘরে ঢোকার জন্য অস্থির হয়ে আছে, খবর নিয়ে এলাম আমি। অদিতির বুক কেঁপে উঠল মুহূর্তে। আজ ওরা একসঙ্গে এক ঘরে এক বেডে শুবে। ধ্রুব এমনিতেও যে অসভ্য, আজ কিভাবে সামলাবে নিজেকে। অদিতি সেসব ভেবে গলা শুকিয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।